স্বেচ্ছায় নয়, নুহাস নামক লোকটার গম্ভীর চাহনিতে। আজকাল তার মাথায় কিছু একটা ঘুরছে। লোকটার এমন নির্যাতনের জন্য তার নামে কেস ঠুকে দিলে কেমন হয়? পুলিশের ডান্ডির 2-3টা আঘাতে ঠিক সোজা হয়ে যাবে। বজ্জাত লোক। তন্নির ফোনে কল আসে। নম্বর দেখতেই তন্নি বিড় করে বলে, শয়তানের নাম নিতেই সে হাজির। ফোন রিসিভ না করে ছোট ছোট পায়ে বারান্দায় যেয়ে দাঁড়ায়। এখন অল্প রাত, রাস্তার মানুষের আনাগোনা খুব কম। নুহাস দাঁড়িয়ে আছে তার বারান্দার নিচে। তন্নি তার আঁকা ম্যাপটা ফোল্ড করে নিচে ছুঁড়ে ফেলে দৌড়ে রুমে যায়। কেউ তাকে দেখে ফেলে নিলে সর্বনাশ হয়ে যাবে। রাত বেজে 12টা। অন্তে দিহানের ফোনের অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। রোজ নিয়ম করে এই সময়ে কল দেয় দিহান। কখনো বাসার সামনে এসে দেয়। অন্তি তখন চুরি করে দেখা করতে যায় তার নাকুচু প্রেমিকের সাথে। অন্তির ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুম চোখে কল রিসিভ করতে ওপাশ থেকে আদেশ আসে, ছাদে আসো। অন্তি বুঝতে না পেয়ে অস্পষ্ট গলায় বলে, তোমার বাসার ছাদে আসো, অপেক্ষা করছি। দেরি হলে রুমে চলে আসবো। সো ফাস্ট। অন্তির কপাল কুঁচকে আসে। বুঝতে 2 মিনিট সময় লাগে। ফোন কেটে গেছে ততক্ষণে। যতক্ষণে বুঝতে পারে তার বুক ধক করে ওঠে। এই লোক ছাদে কিভাবে আসলো? নাকি ঘুমের ঘরে সে স্বপ্ন দেখছে? ফোনের ডায়াল লিস্টে ধ্যানের নাম্বার দেখতেই শিওর হয় সে। কোনো রকম গায়ে ওড়না জড়িয়ে পা টিপে ঘর থেকে বের হয়। ছাদ পুরোপুরি অন্ধকার। লাইটটা 2 দিন হলেও কেটে গেছে। লোহার গেট ঠেলে ছাদে পা রাখতে তার ভেতর হালকা ভয় লাগা কাজ করে। যদি ধ্যান এখানে না থাকে? এর বেশি ভাবার অবকাশ পেল না সে। শক্ত একটা হাত তার নরম হাতকে আঁকড়ে ধরে তার দিকে টেনে নিল। হাতের কঠিন বন্ধন অনুভব হতেই অন্তির বুক শান্ত হয়ে আসে। এই হাতের অধিকারীকে তার চেনা, খুব বেশি চেনা। কালো চাদরে জড়ানো আকাশ আর পাশে প্রিয় মানুষ। অন্তি চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে। এই যে দিহান তার হাতের কবজি শক্ত করে ধরে আছে। সে ব্যথা পাচ্ছে, তবুও নড়চড় নেই। ওই শক্ত হাতের ছোঁয়ার মাঝেই ভালোবাসা খুঁজতে ব্যস্ত সে। দিহান দূরত্ব ঘুচিয়ে আরও কিছুটা নিকটে টেনে নেয় অন্তিকে। অন্তির নাকি পুরুষালী গন্ধ ধাক্কা খায়। তড়িৎ চোখ মেলে চায় সে। চাঁদের অল্প আলোতে দিহানের মুখটা খুব ভালোভাবে দেখতে পাই। লোকটার চাহনি শক্ত, মুখে দারুণ কঠিনতা এঁটে রয়েছে। এমন প্রেমময় পরিবেশও কি লোকটা একটু পাগল প্রেমিকের মতো আচরণ করতে পারে না? সবসময় শক্ত খলসে আটকে রাখে নিজেকে। অন্তি ভীষণ ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, একটু হাসবেন? ছোট্ট একটা আবদার, কিন্তু কত ব্যাকুলতায় ভরা। চোখ ভরা কৌতূহল মেয়েটার। প্রেমিক পুরুষটিকে শক্ত খলস থেকে বের করতে কত অস্থিরতা তার। কিন্তু তাকে ভীষণ দুঃখী করে দিয়ে তার পুরুষটি কাট গলায় বলে ওঠে, ছেলেটা কে ছিল? এ মহল্লায় তো আগে কখনো দেখিনি। হতাশ চিত্রে বড় শ্বাস ফেলে অন্তি। দেহানের মুঠো থেকে হাত চাড়িয়ে দূরত্ব বাড়িয়ে দাঁড়ায় মেয়েটা। মনে উতলে ওঠা প্রেমিককে জলাঞ্জলি দিয়ে থমথমে দৃষ্টি ফেলে সামনে। রাগে পুড়ে ওঠা কাট গলায় শুধায়, কি দরকার? হবে কেউ একজন, আপনার কেন চলে? দিহান দাঁতে দাঁত চেপে জবাব দেয়, অন্য কারো জ্বলার কথা বুঝি? অন্তি কম কিসে? ঘুম থেকে জাগিয়ে ছাদে এনেছে এসব সাইপাস কথা শোনানোর জন্য? অসভ্য লোক। ক্লাস 2 এর বাচ্চারাও এর থেকে ভালো বুঝে হোয়াট ইজ প্রেম। কিন্তু এই লোক বুঝলো না। অন্তি ঝাঁঝালো জবাবে, অন্য কারোর জ্বলার হাজার কারণ থাকতে পারে, কিন্তু আপনার জ্বলার কারণ কি? অন্তির হঠাৎ তেমন ফুঁসে ওঠা ব্যাপারটা দিহানকে অবাক করে। এই তো মেয়েটা দিব্যি আদুরে গলায় কথা বলছিল, এখন কি হলো? দিহান নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে। বড় করে শ্বাস ফেলে রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়ায়। গলার গম্ভীরতা ঢেকে নরম গলায় অন্তিকে ডাকে, মেয়ে, কাছে আসো। অন্তি চুপ দাঁড়িয়ে থাকে, এক চুলও নড়ে না জায়গা থেকে। দিহান আচমকা হাত বাড়িয়ে তাকে কাছে টেনে নেয়, দূরত্ব ঘুচিয়ে নেয় পুরোপুরিভাবে। হঠাৎ টান সামলাতে দিহানের বুকের কাছে শার্টের অংশ আঁকড়ে ধরে অন্তি। হঠাৎ করেই মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে তার। ধুমধাম শব্দে লাফাতে থাকে খাঁচায় আটকে রাখা হৃদযন্ত্রটা। চোখ আটকায় দিহানের এলোমেলো হয়ে যাওয়া সিল্কি চুলগুলোতে। বাতাসের সাথে তাল মিলিয়ে দিয়ে সুন্দর দুলছে।
অন্তির মন চাই হাত বাড়িয়ে শুয়ে দিতে, কিন্তু তার হাত দিহানের শার্টের অংশটুকু ছাড়তে নারাজ। অন্তি হাল ছাড়ল। অন্তি দৃষ্টি নামিয়ে চোখ বরাবর থামতেই দিহানের শান্ত দৃষ্টিতে জমে গেল দৃষ্টি। অস্বস্তিতে হাঁসফাঁস করে নড়ে উঠতেই বাঁধন শক্ত হলো। অন্তি কিছু বলতে নিলেই তার পূর্বে দিহান তার মুখ খুলল। কিছু বলতে নিলে তার পূর্বেই অন্তি নাক মুখ কুঁচকে নেয়। বিরক্তি গলায় বলে, সিগারেট খেয়েছেন? কড়া স্মেল পাচ্ছি। ওটা আমি সব সময় খাই, সেটা তুমি জানো। অভ্যাস বদলানো যায় না এখন থেকে। অন্তির মুখ চেপে ধরে দিহান। কথা শেষ করতে পারে না সে। দানবীয় হাতের আড়ালে দম বন্ধ হওয়ার জোগাড় মেয়েটার। দিহান কড়া শাসনের গলায় বলে, ভুলেও এটা বলবে না যে তুমি আর সিগারেটের মধ্যে থেকে একটা বেছে নিতে হবে আমায়। জানে মেরে ফেলবো, দুটোই চাই আমার। কথা মাথায় ঢুকেছে? অন্তি দ্রুত উপর নিচ মাথা নাড়ে। দিহান ওর মুখ থেকে হাত সরিয়ে নেয়। বাঁধন মুক্ত হতেই বড় করে শ্বাস ফেলে অন্তি। চোখের কোণে চিকচিক করে ওঠে অশ্রুকণা। রাগে লাল হয়ে ওঠে মুখ। এই লোককে আদৌ প্রেমিক বলা চলে? পাষাণ লোক। একটু হলেই দম বন্ধ হয়ে মরতে যাচ্ছিল। দিহান সেদিকে কেয়ার করল কম। গমগমে গলায় পুনরায় বলে উঠল, উত্তর দাও রূপ, তোমার প্রেমিক মোটেই ভালো মানুষ নয়। এবার উত্তর না পেলে ভয়ঙ্কর কোনো শাস্তি পেতে চলেছ। আমি মোটেই তোমার উপর জুলুম করতে চাইছি না। কে ছিল ছেলেটা? আমি জানি ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমি জাস্ট ছেলেটাকে সেটা জানতে চাইছি। তোমায় সন্দেহ করছি, এ ধরনের চিন্তা যেন ভুলেও মাথায় না আসে। অন্তি দুঃসাহসিকতার কাজ করলো। দিহানের হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে জেদ ধরে চুপ করে রইল। সেও দেখতে চায় এই লোক ঠিক কতটা কঠিন হতে পারে তার সাথে। অন্তির চাল ঠিক বুঝলো দিহান। এই মেয়ের নাকের ডগায় জেদ। এইটুকু পুচকি মেয়ে এত জেদ পায় কোথায়? দিহান বাঁকা হেসে এক হাতে শক্ত করে আঁকড়ে ধরে অন্তির কোমর। অন্য হাতে অন্তির খোপা করা চুল খুলে দিয়ে হাত বুলোয় চুলের গভীরে। অন্তি দিহানের প্রতিটা কাজ দক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। যতক্ষণ সে বুঝতে পেরেছে সরে যাওয়ার পূর্বেই আটকা পড়ে যায় দিহানের শক্ত বাঁধনে। এরপর অন্তি জীবনের প্রথমবারের মতো দীর্ঘ এক চুম্বনে আবদ্ধ হয়। দম বন্ধকর দীর্ঘ এ চুম্বনে ভালো অনুভূতির তুলনায় খারাপ লাগার পরিমাণটা একটু বেশিই ছিল। দিহান তার নিষ্ঠুরতা প্রকাশের মাধ্যম হিসাবে চুমুকেই বেছে নিয়েছিল। প্রথম দিকে অন্তি দূরে সরবার জন্য ছটফট করলেও পরে শান্ত হয়ে দাঁড়িয়ে রয়। লম্বা চুম্বন শেষে দিহান অন্তির কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রয়। বুড়ো আঙ্গুল দিয়ে অন্তির গাল গড়িয়ে পড়া চোখের পানিটুকু পরম যত্নে মুছে নেয়। ছোট্ট করে একটা চুমু খায় লাল হয়ে যাওয়া নাকের ডগায়। কোমল গলায় শুধায়, এটা শাস্তি ছিল। আমার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না। তুমি আমার বাধ্য থাকলে দ্বিতীয় সব কিছু ভালোবাসা দিয়ে হবে। অন্তি জবাব দেয় না। মাথা নিচু করে দিহানের গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। তার মাথা ঝিমঝিম করছে। দুর্বল শরীর টেনে নিজ ভরে দাঁড়াতে চায়। দিহান আটকে দেয় তাকে। ফিসফিস করে বলে, এভাবেই থাকো, আমি আর অল্প কিছুক্ষণ আছি। অন্তি বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে রয়। দিহান তা দেখে ঠোঁট টেনে হাসে। বুক ভরে আসে। বিধাতার নিকট বারবার শুক্রিয়া জানায়। এই মেয়েটা ছাড়া তার জীবন একদম চলবে না। দিহান মুখ নিচু করে অন্তির কানে ছোট্ট করে বলে, ধন্যবাদ রূপ। অন্তি ঘাড় উঁচু করে দিহানের পানে চায়। কথা না বলেও চোখের ইশারায় কারণ জানতে চাইলে দিহান বলে, কিছু না, এখন সোজা রুমে চলে যাও। আমি তোমাকে যেতে দেখে ফিরে যাব। অন্তির ঘুম ভাঙে বেলা করে। মাথার উপর যান্ত্রিক ফ্যানটা শব্দ করে ঘুরছে। অন্তির সমপরিমাণ বয়স ফ্যানটার। এজন্য শব্দ করলেও অন্তি ফ্যানটা বদলাতে দেয় না। একটা মায়া কাজ করে। হামি ছেড়ে উঠে বসে অন্তি। ঘড়িতে চোখ পড়তেই আটকে ওঠে। 12টা 20 বাজে। বালিশের তলা থেকে ফোনটা বের করতেই সেখানে তন্নির 20টা কল উঠে রয়েছে। কল ব্যাক করতে নিয়েও ফোনটা পূর্বের জায়গায় রেখে থম মেরে বসে রইল। গত রাতের ঘটনা মনে পড়তেই গাল গরম হয়ে ওঠে। কি ভয়ঙ্কর কাণ্ড! লজ্জা লজ্জা। অন্তি দ্রুত পায়ে বিছানা ছেড়ে নেমে আয়নার সামনে দাঁড়ায়। ঠোঁট লাল হয়ে ফুলে আছে। অতিরিক্ত ঘুমের ফলে ফোলা ভাবটা একটু বেশি মনে হচ্ছে। এই মুখ নিয়ে মানুষের সামনে কিভাবে যাবে সে? এই চিন্তা ছোট্ট মাথায় হানা দিতে দিহানের উপর আক্ষেপে ফেটে পড়ে মেয়েটা। সবার নজর থেকে বাঁচতে অন্তি সর্বক্ষণ রুমে থাকার সিদ্ধান্ত নিয়ে নিল। দুপুরের খাবারটাও সে নিজ রুমে বসেই খেলো।
নাহার জিজ্ঞাসা করলে উত্তর হিসাবে সে জানিয়েছে শরীর খারাপ করেছে। নাহার গায়ে কপালে হাত দিয়ে চেক করতে গেলেই অযথা রাগ দেখিয়ে রুমে দরজায় লাগিয়েছে। কি একটা বিশ্রী অবস্থা। এই অবস্থার জন্য অন্তি দিহানকে দোষারোপ করে চলেছে। বিকেলে স্যার পড়াতে আসলেও অন্তি দরজা খুলল না। অসুস্থতার দোহাই দিয়ে স্যারকে ফেরত পাঠিয়েছে। মেয়ের ব্যবহারে নাহার অত্যন্ত লজ্জিত হয়ে স্যারকে বলেছেন, মেয়েটা সকাল থেকে অদ্ভুত আচরণ করছে, সারাদিন বাইরে আসেনি, দুপুরে খাবারটাও নিজের ঘরে বসে খেলো। শরীরটা বোধহয় ভালো নেই, আপনি কিছু মনে করবেন না। ভদ্রলোক রাগ করেছে কিনা তাও বোঝা গেল না, কিন্তু গম্ভীরভাবে বললেন, ও ব্যাপার না, এমন হয়, অল্প বয়সের তো। স্যার চলে যেতেই নাহার খ্যাপা বাঘিনীর মতো হামলে পড়েছেন মেয়ের উপর। দরজা বন্ধ থাকায় তার সব কথা অন্তির কান অবধি না পৌঁছালেও এটুকু বুঝেছে আজ বাবা ফিরল, বিচার বসবে। বড় করে তপ্ত শ্বাস ফেলে মোবাইল হাতে নেয় সে। দিহানের নম্বরে চট করে একটা মেসেজ পাঠায়, এই যে প্রেমিক, আপনার শাস্তির দরুন বাড়িতেও শাস্তি পেতে চলছি। এটা তো ফেয়ার নয়, তাই না? তাই জরিমানা হিসেবে আপনার জন্য শাস্তি ধার্য করা হয়েছে। আপনি রাজি কিনা বলুন। প্রায় সাথে সাথেই জবাব আসলো, শাস্তি হিসেবে যদি রূপবতী কন্যার নরম ঠোঁটের তপ্ত ছোঁয়া পাওয়া যায় তবে আমি দিহান বারবার শাস্তির জন্য তাহার নিকট মাথা নোয়াবো। মেসেজ পড়া মাত্র অন্তির কাশি উঠে যায়। কি সাংঘাতিক মাত্রার অসভ্য লোক! গম্ভীরতার আড়ালে লোকটার এই অসভ্য রূপটা ঢেকেছিল এতদিন, আস্তে আস্তে খোলস মোচন হচ্ছে যেন। চোখের পলকের মাঝেই যেন সময় কেটে যেতে লাগলো, বাড়তে লাগলো ভালোবাসায় ঘেরা পাগলামিগুলো। অন্তি মাঝে মাঝেই দিহানের ভিন্ন রূপ দেখে হতবাক হয়। মনে হয় লোকটাকে চিনতে তার এখনো বহু বাকি। তাদের কথা হয় খুব কম, দেখা হয় হুটহাট, তবু অনুভূতি যেন সময়ের সাথে পাল্লা দিয়ে হুড়হুড় করে বেড়ে চলেছে। রাস্তায় লোকটা তাকে খুব করে এড়িয়ে চলে, অপরিচিতর মতো আচরণ করলেও সেই আচরণ অন্তিকে আঘাত করতে পারে না কখনো। রাস্তা পার হওয়ার ব্যাপারেও কি সূক্ষ্ম নজরদারি, দূর থেকেও যত্ন নেওয়া যায়, এই কথাটার প্রমাণ অন্তি দিহানের থেকেই পেয়েছে। একটা মানুষ এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? এখন নভেম্বর মাস বিদায় নেওয়ার পথে, ঠান্ডা পড়েছে খুব। অন্য বছরের তুলনায় এবার শীতের প্রকোপ কিছুটা বেশি। বর্ষপঞ্জিকার হিসাবে আজ নভেম্বরের 29 তারিখ, এখন ভোর 6টা। বাহিরে কুয়াশারা কুণ্ডলি পাকিয়ে পাক খাচ্ছে চারিদিকে। কাজের জিনিসও কেমন ধোঁয়াশা মনে হচ্ছে। এই শীতের সকালে যেখানে বাড়ির সকলে লেপের ওমে শান্তির ঘুম দিচ্ছে, অন্তি সেখানে পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে রান্নাঘরে হাজির। উদ্দেশ্য হালকা কিছু রান্না। আজ তার প্রিয় পুরুষটির জন্মদিন বলে কথা। রান্নাঘরের ছোট্ট জানালাটা খুলে দেওয়া, হুড়মুড় করে শীতল বাতাস প্রবেশ করছে চিকন লোহার বেত পেরিয়ে। জানালার পাশেই এই বাড়ির সব থেকে পুরনো সজনে গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যার বিস্তর ডালপালা থেকে হলদে রঙের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। জানালা গলিয়ে আসা বাতাসে শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু তবুও অন্তির ভালো লাগছে। ভালো লাগার সময়গুলো তো বোধহয় ভীষণ মধুর মনে হয়। ইউটিউব থেকে সিলেক্ট করা রেসিপিটা প্লে করে সামনে রেখে রান্নার মনোযোগ দিল অন্তি। রেসিপিটা হোমমেড নুডলসের। রান্নার সব থেকে প্রয়োজনীয় উপাদান হচ্ছে ময়দা, কিন্তু সমস্যা হলো প্রয়োজন ব্যতীত শখের বসেও কখনো রান্নাঘরে পা ফেলা হয়নি তার। রান্নার উপকরণ কোনটা কোথায় আছে তার সম্পর্কে ন্যূনতম ধারণা নেই তার। একটা ডিম ভাজতে কতটুকু লবণ লাগে তার হিসাব না জানা অন্তি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, ভাবতে সে অবাক। বলতেই হবে তার সাহস আছে। অনেক খুঁজে তাকের উপরে সে তার কাঙ্ক্ষিত জিনিস দেখতে পেল, কিন্তু এখানেও শান্তি নেই। পাশাপাশি দুটো বয়ামে রাখা সাদা বস্তু দেখে চেনার উপায় নেই কোনটা ময়দা আর কোনটা আটা। কপাল বরাবর ভাঁজ ফেলে বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেও কোনো সুরাহা না হলে রান্নাঘরের পাশের ছোট্ট কক্ষে হামলা চালায়। এ বাড়িতে সবার জন্য বরাদ্দকৃত কক্ষ রয়েছে। এই কক্ষটি কাজের মেয়ে পারুর জন্য বরাদ্দ। দরজায় ধুমধাম আঘাতে পারু বিরক্ত হয়েই কক্ষ থেকে বেরিয়ে আসে। দরজার সামনে অন্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বিরক্তির মাত্রা আরও এক কাঠি উপরে উঠে যায়। বড়লোক বাড়ির ন্যাকা ধরনের মেয়ে মানুষ তার পছন্দ না। এরা নিজের জামাটাও ধুয়ে গায়ে জড়াতে পারে না, শুধু পারে
উঠতে বসতে হুকুম জারি করতে। সকাল সকাল আপনার কি লাগবে আবার? শীতের দিন 7টার আগে আমি উঠবার পারতাম না, আগেই জানাইছি। উঠতে হবে না, 2 সেকেন্ডের জন্য রান্নাঘরে আয়। ময়দার বয়াম কোনটা বললেই তোর ছুটি। পারু না বোঝার মতো করে বলে। কি কন? অন্তি বিরক্ত জবাব দেয়। ময়দা লাগবে আমার, বয়ামটা দিয়ে যা। পারুল এবার কণ্ঠে কৌতূহল ধরে বলল। ময়দা কি করবেন, রূপচর্চা? অন্তি চোখ কটমট করে চাইতেই পারু থেমে যায়। তার মুখ সর্বদা তার আগে দৌড়ায়। মুখ বন্ধ হলেও পারুর কৌতূহল দমে না। আজ এ ব্যাপারে তদন্ত করে দিহানকে গরম গরম নিউজ দিবে সে। 200 টাকা বাড়িয়ে চাইবে। ঘুম রেখে তদন্ত করার জন্য 200 টাকা তো বাড়তি লাগবে, না দিলে সে এ কাজ করে দিবে না। তদন্তর কাজ অত সহজ নাকি? গতকাল রাত থেকে দিহানের কোনো খোঁজ নেই। হঠাৎ করেই যেন নিরুদ্দেশ হয়েছে মানুষটা। মোবাইল ফোনও বন্ধ বলছে। রেহানা সারা রাত ছেলের দুশ্চিন্তায় 2 চোখের পাতা এক করতে পারেনি। পুরোটা রাত কেটেছে সোফায় বসে অপেক্ষা করতে করতে। ভয়ে মুখ ফুটে ছেলের বাড়িতে না ফেরার কথা স্বামীকেও জানাতে পারেনি। আবার নতুন কোনো অশান্তির ভয়ে মুখ বন্ধ রাখলেও সকাল 10টা পেরোলে ভয়ে বুকটা ধক করে ওঠে। স্বামীকে না জেনে ভুল করলো কি? রেহানার বুক শুকিয়ে আসে। মনের ভেতর কেমন কু ডাকছে, কোনো বিপদ হলো না তো? এই তো গতকাল সকালে নাস্তা শেষে কত হাসি খুশি ভাবে ঘর থেকে বের হলো তার ছেলেটা। এদিকে নুহাসকে কল করলেও যথাযথ কোনো উত্তর পাওয়া যায়নি। নুহাসকেও সম পরিমাণ চিন্তিত মনে হয়েছে। রেহানা দিকশূন্য হয়ে বড় ছেলেকে কল করলেন। রেহানকে এ সময় কল করলে কখনই ফোনে পাওয়া যায় না। থানার নম্বরে কল করলে তাকে পাওয়া যেতে পারে। অফিস আওয়ারে পার্সোনাল ফোন ইউজ করে না সে। রেহানার কাছে রেহানের থানার নম্বর নেই। ফোনে পাবে না জেনেও পরপর 2বার কল করলো, ফলাফল পরিবর্তন হলো না। রেহানা দুশ্চিন্তায় ভেঙে পড়লেন। ঘরের কাজের মহিলা মিনু দৌড়ে আসেন। আফা কাইন্দেন না, ভাইজানরে জানাই। রেহানা ফোন এগিয়ে দেয়। মুখে আঁচল চেপে কান্না আটকানোর চেষ্টা করে। মুখে বলে, দিহানের বাপকে কল কর, বাসায় আসতে বল তাকে। মিনু বেগম সম্মতি জানায়। তৎক্ষণাৎ মুঠোফোন হাতে কল করে রেজওয়ান মির্জাকে। কিন্তু সময় কিংবা ভাগ্য কোনোটাই তাদের সাথে ছিল না। রেজওয়ান মির্জার ম্যানেজার কল রিসিভ করে জানান তিনি বর্তমানে জরুরি কোনো মিটিংয়ে রয়েছেন। ঘণ্টাখানেক সময় বাদেই তিনি ফ্রি হবেন। মিনুর মুখ শুকিয়ে আসে। ফোন কাটার পর চুপচাপ দাঁড়িয়ে থাকে। রেহানার কান্না দেখে তারও কান্না পাচ্ছে। তোর ভাইজান কি বললো মিনু? মিনু জবাব দেয় না। তার শুকনো মুখ দেখেই রেহানা বুঝতে পারে এখনো কাজ হয়নি। চোখের পানি বাঁধ ভাঙে। মিনু ব্যর্থ সান্ত্বনা দিতে চেষ্টা করে। দিয়ান বাবা ছোট না আফা, চিন্তা করবেন না, পোলা মানুষ আছে হয়তো বাইরে কোথাও। বাড়িতে আসলে এবার আপনি একটু কঠিন হবেন। আপনি কঠিন না হইলে পোলা সোজা হইবে না। অন্তি আজ ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়েছে। তন্নিদের বাসায় যাওয়ার কথা বলে সে সরাসরি মিরপুর থেকে গুলশানে চলে এসেছে। হাতে তার ছোট্ট একটা ব্যাগ, তার মধ্যে রয়েছে তার হাতের রান্না করা নুডলস। এই সামান্য নুডলস নিজ হাতে প্রিয় মানুষটিকে খাইয়ে দিতেই তার মিরপুর থেকে গুলশান অবধি আসা। মিরপুরের আনাচে কানাচে সর্বত্রে দিহানের পরিচিত লোকের সমাগম। কোনো এক অজ্ঞাত কারণে দিহান সবার থেকে অন্তিকে আড়াল করে রাখতে চায়। এর কোনো সঠিক কারণ অন্তির জানা নেই, তবে একটা চাপা কৌতূহল বোধ তাকে সর্বদা তাড়া করে বেড়ায়। প্রেমের এতদিন হয়ে গেলেও দিহানের সাথে অফিসিয়ালি তার কখনো মিট করা হয়নি। হাতে হাত রেখে হাঁটা হয়নি, পাশাপাশি বসে গল্প করা হয়নি। যা হয়েছে সব ভীষণ গোপনে, নির্ভীতে। এজন্য পরিচিত জায়গা থেকে দূরে আসা, উদ্দেশ্যে কেবল প্রিয় মানুষটার সাথে কিছু মুহূর্ত কাটানো। অন্য সব প্রেমিক যুগলদের মতো কফি খেতে খেতে গল্প করা, সুযোগ পেলেই আলতো হাতে হাত ছুঁয়ে দেওয়া, এছাড়া আর কি? এই তো তার চাওয়া। অন্তি নিজ মনে হাসে। সে বড্ড লোভী হয়ে পড়েছে। ভীষণ রকম নির্লজ্জতা তাকে ঘিরে ধরেছে। এই যে সে এসব ভাবছে, তা কি তার প্রেমিক পুরুষটি জানে? জানলে কি সে অবাক হবে? বিস্ময় ঘেরা গলাই বলবে, তুমি তো ভীষণ ভয়ঙ্কর রূপ। দিনে দুপুরে আমাকে লুট করার ছক কষছো, মায়া হয় না তোমার? অন্তি হাসে। ফোনের স্ক্রিনে সময় দেখে 11টার বেশি বাজে। তার হাতে এখনও
পুরো 7 ঘন্টা সময় রয়েছে। আসার পূর্বে দিহানকে টেক্সট করে এসেছে। সাহেব নিশ্চয়ই কিছুক্ষণের মাঝে হাজির হবেন, দেরি করার অভ্যাস তার নেই। বুক ভরে শ্বাস নেই অন্তি। এটাই তার প্রথম একা এতটা পথ পাড়ি দেওয়া, এটাই প্রথম বাড়িতে মিথ্যা বলে বের হওয়া। তার কি অনুশোচনা হওয়া উচিত? পরিবারকে ধোঁকা দেওয়াটা ঠিক হচ্ছে? পরক্ষণেই অন্তির মন শক্তভাবে জবাব দেয়, অবশ্যই উচিত নয়। আমি তোদের কখনোই ধোঁকা দিতে চাইনি। তোরা আমাকে বাধ্য করেছি এ পথকে বেছে নিতে। নিজ মনের শক্ত জবাবে কিছুটা অপরাধবোধ মিলান হলেও বুকের কোথাও একটা ভার অনুভব হয়, সাথে কিছুটা অস্বস্তি বোধ। আশপাশে এত এত মানুষের ভিড়ে একা দাঁড়িয়ে থাকতে কিছুটা আশঙ্কিত হয়। অহরহ গাড়ির হর্নের শব্দ মাথা ভারী হয়ে আসতে চায়। অদ্ভুত এক ধরনের অনুভূতি তাকে কাবু করে আনে। ঝকঝকে দিনটাকেও তার কাছে কেমন অন্ধকার ঘেরা এক মন খারাপের দিন বলে মনে হচ্ছে। এমন তো হওয়ার কথা নয়। সামান্য পথ পাড়ি দিতেই এতটা আতঙ্ক তাকে কাবু করার কথা নয়। তবে কেন? অন্তি বারবার ফোনের স্ক্রিনে নজর বুলে বিড়বিড় করে, দিহান দ্রুত আসুন, আমি ভয় পাচ্ছি। অন্তি বেছে সুন্দর গোছানো নীরব পরিবেশের একটা কফি শপে ঢুকেছে। ঢোকার পথে সুন্দর করে শপের নামটা দিহানকে টেক্সট করে দিয়েছে। বাইরের ধুলাময় পরিবেশের তুলনায় এখানে নীরবে বসে থাকাটাই তার কাছে উপযুক্ত বলে মনে হয়েছে। অন্তি 1 কাপ কফি অর্ডার করে জানালা থেকে বাহিরে নজর দেয়। এই রেস্টুরেন্টটা 3য় তলায় অবস্থিত। 3য় তলার উপর থেকে রাস্তার ভিউটা বেশ ভালো লাগছে। অন্তি আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। ক্লান্তহীন চোখ দুটো শত শত মানুষের ভিড়ে পরিচিত পুরুষটিকে খুঁজতে ব্যস্ত হয়। ছুটতে থাকা গাড়িগুলোতেও দৃষ্টি আটকে পড়েছে। এই বুঝি সে এলো। ধোয়া ওঠা কফি ঠান্ডা হয়ে আসে। অন্তির চোখ দুটো ক্লান্ত হয়ে আসে, তবুও পরিচিত মুখটা দেখে মেলে না। অন্তি ক্লান্ত ভঙ্গিতে দৃষ্টি সরিয়ে নেয়। শপের এক সাইডে সুন্দর করে সাজিয়ে রাখা বুকশেলফ দেখে সেদিকে এগিয়ে যায়। চোখ আটকায় হুমায়ুনের অপেক্ষা উপন্যাসের উপর। কেন যেন তার এই মুহূর্তে এই উপন্যাসটাই খুব করে টানছে। হয়তো এই উপন্যাসের এই নামটাই বদৌলতে ব্যস্ত ঢাকার সড়কে আধা ঘন্টা যাবৎ আটকে রয়েছে রেজন মির্জার আলিশান গাড়িটা। গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় তার কপাল থেকে টুপটাপ ঘাম ঝরছে। এসি অন থাকা সত্ত্বেও তার শরীরের তাপ যেন প্রতিনিয়ত বেড়ে উঠেছে। পাশে তার ম্যানেজার লোকটা আশপাশে বিরক্ত ভঙ্গিতে উকিঝুঁকি দিচ্ছে। আরও 15-20 মিনিটে জ্যাম ছাড়বে বলে মনে হচ্ছে না। চিন্তিত মুখে সে মির্জা সাহেবের দিকে তাকায়, ছোট্ট করে বলে, স্যার, আরও কিছু সময় দরকার হবে। এ মুহূর্তে অন্য রোড নেওয়া সম্ভব না। আমরা মাঝ রাস্তায় আটকে আছি। কপালের পাতলা চামড়া কুচকে আসে রেজন মির্জার। পাশ থেকে পানির বোতলের মুখ খুলে ঢকঢক করে গিলে নেয় খানিক। অসম্ভব চিন্তায় হাত পায়ে কাঁপন ধরেছে তার। পুরুষকে কাঁদতে নেই, তবুও কেন যেন তার চোখ বারবার ভিজে আসতে চাইছে। তৎক্ষণাৎ ফোনে কল আসে। রিসিভ করতেই ও পাশ থেকে ব্যস্ত গলায় অপরিচিত কণ্ঠে কেউ বলে ওঠে, আপনারা আসতে এত সময় কেন নিচ্ছেন? রোগীর কন্ডিশন ভালো না। 3 ব্যাগ ব্লাড ইতিমধ্যে প্রোভাইড করা হয়েছে, আরও 2-1 ব্যাগ লাগতে পারে। আমরা রোগীকে অপারেশন থিয়েটারে নিতে পারছি না। এটা কোনো মার্ডার কেস হতে পারে। শরীরে অসংখ্য ছুরির আঘাত রয়েছে। কিছু ফর্মালিটিস পূরণ করা দরকার। বুঝতে পেরেছেন? রেজন মির্জার শ্বাস আটকে আসতে চায়, কণ্ঠনালী শুকিয়ে আসে, গলা থেকে শব্দগুলো যেন বের হতে চায় না। বহু কষ্টে ঠোঁট নাড়িয়ে বলে ওঠে, সকল ব্যবস্থা করুন, আমরা আসছি। অপারেশন শুরু করুন, অপেক্ষা করবেন না। আপনাদের সকল ফর্মালিটির জন্য আমার ছেলের কিছু হলে এর ফল মোটেও ভালো হবে না। কিন্তু যেটা বলছি সেটাই করুন। কল কেটে বড় করে শ্বাস ফেলে রেজন মির্জা। লাল হয়ে আসা চোখ নিয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, অন্য কোনো ব্যবস্থা করো মাহবুব। 2 সেকেন্ড অপেক্ষা চাই না। মাহবুব নামের লোকটা দ্রুত মাথা নাড়ায়। কিভাবে কি ব্যবস্থা করবে তা তার জানা নেই, তবে তাকে কিছু একটা করতে হবে। গাড়ি থেকে কোনোভাবে নেমে যায় সে। রাস্তায় জ্যাম দীর্ঘ, তেমনি দীর্ঘ জ্যামের বর্তমানে তার মাথায় দিগন্ত শূন্য হয়ে পড়েছে তার। কপালে ভাঁজ ফেলে দ্রুত কোনো সুরহার কথা ভাবতে থাকে। ঘড়ির কাঁটা দুপুর 1টার কাছে। সূর্যের তেজ বেড়েছে, সাথে ভ্যাবসা গরমের উপস্থিতিও। অন্তি বর্তমানে একটা পার্কের বেঞ্চিতে বসে আছে।
সবুজ গাছপালায় ঘেরা এক ছোট্ট পার্ক। এখানে খুব একটা মানুষজন নেই। পার্কের খোলা মাঠে ছোট ছেলেরা ক্রিকেট খেলছে। অল্প কিছু স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে এক কোণে। জোরে জোরেই তারা নিঃসন্দেহে স্কুল পালিয়ে ঘুরতে এসেছে। অন্তি আগ্রহ ভরা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। ওখানে থাকা প্রতিটা মেয়ের হাতে একটা করে গোলাপ, তাদের প্রেমিকের তরফ থেকে পাওয়া গোলাপ। মুখে লাজুক হাসি, কি সুন্দর চোখে চোখে কথা হয় তাদের। যত্ন করে চুল গুজে দেওয়া হচ্ছে কানের পেছনে। অন্তির হঠাৎ করেই ভীষণ মন খারাপ হয়, চলো চলো হয় চোখ। কিশোরীর মনে কিছু প্রেমময় স্মৃতির অভাবে হাহাকার করে ওঠে। ব্যস্ত হাতে পুনরায় প্রেমিক পুরুষটির ইনবক্সে মেসেজ পাঠানো হয়। আমার একটা গোলাপ চাই, আপনার নামের গোলাপ। উত্তর আসবে না যেন দ্বিতীয় মেসেজ পাঠাই। আপনি ভীষণ পাষাণ প্রেমিক। আমার কি এই মুহূর্তে রাগ করে বিচ্ছেদ ঘটানো উচিত? অন্তি নিজেও জানে তার দ্বারা বিচ্ছেদ কখনোই সম্ভব নয়। যাকে ছাড়া থাকার কথা ভাবতে তার দম বন্ধ লাগে, তাকে পেয়েও ছেড়ে দেওয়া যায়? কখনোই না। দিহান যেতে চাইলেও অন্তি যেতে দিবে না। সেখানে ছেড়ে দেওয়ার কথা নিতান্তই বোকামি। অন্তি ফোন রেখে চুপটি করে বসে থাকে। পেটে ক্ষুধা অনুভব হয়। দিহানের সাথে দেখা করার উত্তেজনায় সকালে খাওয়া হয়নি, আর এখন মন খারাপের ভারে খাওয়া হচ্ছে না। তার আনা বাটির খাবারটাও নিশ্চয়ই ঠান্ডা হয়ে এসেছে। হোক ঠান্ডা, এই ঠান্ডা খাবারই খেতে হবে লোকটাকে। দেরি করার শাস্তি এটা। পার্কের এক সাইডে কিছু ছোট দোকান বসেছে, ঝালমুড়ি ফুচকা বিক্রি হচ্ছে। খালি পেটে এসব তেলযুক্ত খাবার ভয়ঙ্কর প্রতিক্রিয়া করবে যেন অন্তি সেদিকে পা বাড়ায়। আছে নিষিদ্ধ ভয়ঙ্কর কাজগুলোই করবে। হলে হোক কিছু ক্ষতি। অন্তির মন খারাপের কথাগুলো কিভাবে যেন তনি জেনে যায়। তার একালাকার সময়গুলোতেই হুট করে কল করে বসে মেয়েটা। অন্য সময় তনির অযথা আলাপ বিরক্ত ঠেকলো, তখন কেন বিরক্ত কাজ করে না। অন্তি খুব মনোযোগী শ্রোতার মতো তনির প্রতিটা শব্দ মন দিয়ে শোনে। আজও হলো তাই। ফুচকা খেয়ে বেল মিটিয়ে পূর্বের জায়গায় এসে বসতেই কল আসে তনি। ঠোঁট চিরে হাসি ফুটে ওঠে অন্তির। কল রিসিভ করতেই তনি হামলে পড়ে। কোথায় তুই? আমার বাড়ি কখন আসছস? বাই এনি চান্স পালাই যাসনি তো দোস্ত? কি ভয়ঙ্কর কথা! আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? না। মির্জাফর, যাই হোক, বিয়ে টিয়ে করে ফেলছিস? দিয়ান ভাইয়ের মতো মানুষ আসলেই এমন চমৎকার কাণ্ড ঘটিয়ে ফেলেছে। অন্তি হাসে, জবাব দেয় না। তার নীরবতা অনেক কিছুই প্রকাশ করে। ফোনের ওপাশ থেকে তনি বলে ওঠে, কোথায় তুই? আন্টি কল করছিল, হয়তো সন্দেহ করছে তোকে। আমি হঠাৎ করেই ভয় পেয়ে গেছিলাম। আমাকে বলে যাবি তো যেখানে যাস? সরি, মাথায় ছিল না। এখন ঘটনা কি? কথা এমন ভার কেন? ঝগড়া হয়েছে? অন্তির চোখ ঝাপসা হয়ে আসে। চুপ করে জল গড়িয়ে পড়ে। বাচ্চাদের মতো করে কেঁদে উঠে জানায়, সে আসেনি, আমি অপেক্ষা করছি। এমন পাষাণ লোককে কেন আমি এত ভালোবাসি? আমার একদম তাকে ভালোবাসা উচিত না। তনি অবাক হয়, সাথে চিন্তিতও। বলে, তুই এখন কোথায় পাখি? গুলশান। এক্সাক্ট লোকেশন জানি না। পাগল তুই? ওইদিকে কেন গেছিস? ভাইয়া জানে? মেসেজ করেছি। আজব, কল করিসনি কেন? মেসেজে তো সে না দেখতেও পারে। কল কাট, ভাইয়াকে কল কর। কুই, এমন বোকামি কেন করিস পাখি? দূরটা আপচেত জানা, ওয়েট করছি আমি। দিহানকে কল করার কথা অন্তির মাথায় একবারের জন্যও আসেনি। নিজের এমন ছোট্ট একটা ব্যাপারে এত বড় বোকামির জন্য আফসোস হয়। এই তনিটা কল না করলে হয়তো তার মাথায় এই অতি সাধারণ কথাটা কখনোই আসতো না। নিশ্চয়ই মানুষটা ব্যস্ততার জন্য মেসেজ খেয়াল করেনি। অন্তি নিজ মাথায় চাপড় কাটিয়ে কেঁদে কেটে লাল করে ফেলা মুখটা হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু এটা ক্ষণিকের জন্য। দিহানের নম্বর অফ। মুখ শুকিয়ে আসে অন্তির। সাথে এভাবে হুট করে এত দূর একা চলে আসার জন্য আফসোস হচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা বাদ জার্নি করে এখানে আসা মোটেই তার জন্য সহজ ছিল না। তার উপর সবটা অপরিচিত। নিজের উপর রাগ হওয়ার সাথে দিহানের উপরও চাপা অভিমান জমে। সে জানে না আজ অন্তি তাকে কল দিতে পারে, তবুও কেন ফোন বন্ধ রাখবে? দিহানের জন্য কেনা 1 পাউন্ডের ছোট কেকটা অন্তি মাঠে খেলা বাচ্চাদের মাঝে বিলিয়ে দেয়। তার রান্না করা খাবারের প্রথম স্বাদটাও বাচ্চারাই পায়, কিন্তু এতে তাদের রিয়াকশন মোটেই ভালো ছিল না। রান্নাটা কি একটু
বেশি খারাপ হয়েছে? ধ্যান আসবে না যেন। অন্তি 3টা পর্যন্ত ওখানে বসে থাকে, একা একা রাস্তার পাশ ধরে হেঁটে বেড়ায়। নিজের জন্য একটা গোলাপ কিনে কানে গুজে নেয়। সব শেষে বাড়ি ফেরার পথে পুনরায় দিহানের নম্বরে একটা টেক্সট পাঠায়। আজ দিনটা সুন্দর, ঝলমলে, ঠিক আপনার মতো। এত সুন্দর একটা দিনে পৃথিবীতে আগমনের জন্য আপনাকে শুভেচ্ছা প্রিয়। পরপর দিহানের জন্য কেনা কেকটার একটা ছবি পাঠায়, সাথে বাচ্চাগুলোরও।